ভার্সিটিতে অনুষ্ঠিত ফাংশনে যখন আচমকা রুহিকা ম্যাডাম চিৎকার দিয়ে আমায় উদ্দেশ্য করে বললেন, তুই ছাত্র নামের কলঙ্ক। কি করে মাঝবয়সী একজন শিক্ষিকার বুক থেকে ইচ্ছাকৃতভাবে শাড়ির আঁচল টেনে মাটিতে ফেলে দিতে পারলি? তোর একটুও কি লজ্জাবোধ করলো না? বিবেকেও ভাতলো না মায়ের বয়সী মহিলার সাথে এরূপ জঘন্য অসভ্যতামি করতে? তখন গ্রাম থেকে আগত ফাংশনে থাকা আমার গরিব বাবা মা উভয়ই থমকে গিয়েছিলেন হতভম্ব হয়ে। সবার মতো তারাও আমার দিকে বেশ খানিকটা অগ্নিমূর্তির ন্যায় অশ্রুতে দুই নয়ন ভিজিয়ে তাকিয়ে রয়েছিলেন। জানি না আজ আমার কণ্ঠস্বর কোন বনেতে গিয়ে হারালো। এতটাই অবাক হয়েছি যা আমার কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে ক্ষণে ক্ষণে সাহায্য করছে। কখনোই করিনি আশা এমনটাও কি হওয়া সম্ভব। ভার্সিটির প্রিয় একজন শিক্ষিকা এভাবেও লোক সম্মুখে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলবে। সত্যি বলতে এমনটা আমার কল্পনাও শতদূরে অবস্থান করছিল। অবশ্য ওনার মতো দুচ্চরিত্রের মহিলার কাছ থেকে এর চেয়ে বেশি কানও কিছুই আশা করা যায় না। হয়তো এটাই শুধু আমার জীবনের সবচেয়ে মস্ত বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। ভুলবশত আমি ওনাকে এই ভার্সিটির স্বনামধন্য প্রিন্সিপাল স্যার অর্থাৎ আমার বড় লোক চাচার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে নষ্টামি করতে দেখে ফেলেছিলাম, যা হয়তো তারা উপলব্ধি বা আজ করতে পেরেছিলেন। যে কেউ তাদের এরূপ নিষিদ্ধ পাপিষ্ঠ কুকর্ম কাজগুলো দেখে ফেলেছে। হয়তো বা এটাও তাদের চিহ্নিত করতে বেশ একটা সমস্যার সূত্রপাত হয়নি যে আমি সেই একের পর এক ভালো রেজাল্ট পাওয়াকে কেন্দ্র করে আজ মেধাবী সব স্টুডেন্টদের পুরস্কৃত করার জন্য মূলত এই বিশেষ আয়োজন, যাদের মধ্যে আমিও একজন ছিলাম বটে। কিন্তু কি দুর্ভাগ্য আমার, পুরস্কৃত হওয়ার বদলে পেলাম শুধুই লাঞ্ছনা, অপমান আর অপমান। সেদিন রুহিকা ম্যাডামের কথাগুলোকে সবাই সত্যি বলে সম্বোধন করেছিলেন, কারণ তিনি এই ভার্সিটির সবার প্রিয় একজন শিক্ষিকা। অতঃপর চাচা ওনাকে সাপোর্ট করেছিলেন, যা অবশ্য স্বাভাবিক পর্যায়ের মধ্যেই পড়ে। ফলে আমাকে চিরজীবনের জন্য এই ভার্সিটির সীমানা ত্যাগ করতে হয়। এমনকি পুলিশের হাতেও হস্তান্তরিত করা হয় আমায়, যার ফলস্বরূপ এক সপ্তাহ ব্যথার তীব্র যন্ত্রণায় কাতর হতে হয়, যদিও বা পুলিশের প্রহারে। অতএব 4 মাস 14 দিনের জন্য জেল হয় আমার। ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ একটা ভালোই ছিলাম আমি। যেই সুবাদে চাচি আমাকে শহরে নিয়ে এসেছিলেন, নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। যদিও বা চাচা এতে বেশ নারাজই ছিলেন বটে, কারণ তার সাথে আমাদের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না, যাচ্ছিল না। তবে চাচি ছিলেন খুবই মিশুক এবং ভালো মানের মানুষ। সেই তখন থেকেই চাচাকে আমার বেশ একটা অস্বাভাবিকে মনে হতো। যেদিন প্রথম ভার্সিটিতে তালাকপ্রাপ্তা সুন্দরী রুহিকা ম্যাডামের আগমন ঘটেছিল, অল্প বয়সের সময়ের মধ্যে ভার্সিটির সকল ছাত্রছাত্রীর মনকে তিনি জয় করে নিয়েছিলেন। সকলের কাছে একজন প্রিয় শিক্ষিকা হয়ে ওঠেন তিনি, এমনকি আমারও। কিন্তু কখনো ভাবিওনি তার ভেতরটা এতটাই কুৎসিত, বিকৃত, জঘন্য। যদিও এই দিন তাদের এরূপ জঘন্য দৃশ্য আমি নিজ চোখের দৃষ্টিতে না দেখতে পেতাম, হয়তো সত্যিই দিনের পর দিন আমি মানুষ চিনতে অবশ্যই বেশ একটা ভুলই করে যেতাম। সরল মনের মানুষ, চাচি হয়তো জানে না, চাচা তাকে অজান্তে বিভিন্নভাবে দিনের পর দিন পরনারীতে আসক্ত হয়ে এই বয়সে এইভাবে কৌশলে ঠকাচ্ছেন অনবরত। খুব আশা পোষণ করেছিলাম এই ক্ষুদ্র মনে একদিন অনেক দূর এগোবো, মা বাবার মুখ উজ্জ্বল করব, তাদের সমস্ত দুঃখ কষ্টের রীতি টেনে সুখের বন্যা আমি বইয়ে দিব, যেথানুহি থাকিবে কোনো দুঃখ কষ্টের আলোচ্ছানি। কিন্তু তার হয়ে উঠল না। আমার জন্যই বাবা মার দেখা সব স্বপ্নই বাংচুরে পরিণত হয়েছে। সেদিন বাবা মা উভয়কে অপমানিত হতে হয়েছিল। এক প্রকার সবার সম্মুখে প্রশ্ন তুলেছিলেন তারা, কি করে আমার মতো এরূপ নিচু মন মানসিকতার অধিকারী এক পাপিষ্ঠ ছেলেকে জন্ম দেন। সেদিন খুব কষ্ট হয়েছিল আমার। যন্ত্রণা, তীব্র ব্যথায় মৃত্যুকে ডেকেছিলাম বহুবার। মন সেদিন বারবার সম্মতি প্রদান করেছিল আমায় যাদের সব কুকর্মের কথাগুলো সবার সামনে উল্লেখ করতে, কিন্তু আমি পারিনি বলতে, কারণ আমি ভালো করেই জানতাম আমার এরূপ কথাগুলো কেউ তখন আর বিশ্বাসযোগ্য হিসাবে গ্রহণ করতেন না। যেখানে যদিও কোনো রকম প্রুফ অথবা প্রমাণ ছাড়া, তবুও চিৎকার করে তাদের বলেছিলাম, ক্ষণে ক্ষণে বিভিন্ন কায়দা অবলম্বন করে বুঝাচ্ছিলামও বটে। আমি তার সাথে এরূপ কোনোই অসভ্যতা আমি করিনি। তিনি মিথ্যে বলছেন, আমাকে অযথায় পাশানোর নিখুঁত চেষ্টা করছেন, কিন্তু অভাগার ফোড়া কপালে হয়তো এটাই লিখেছিল। কেউই আর করল না। সেদিন আমায় বিশ্বাস অবিশ্বাসের তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন সবাই। সেদিন ভার্সিটির প্রথম বর্ষের মেয়েটাও আমায় কষে থাপ্পড় মেরে বলেছিল, আমারই বোঝা উচিত ছিল তোর মতো গরিব ছেলেদের চরিত্র মন কখনো পবিত্র অথবা ভালো হতে পারে না। তোকে একজন সৎ মানুষ ভেবে মনের কোণে জায়গা দিয়ে ভালোবেসে আমি সত্যিই অনেক বোকা।
একটা মানুষের পরিচয় দিয়েছি। শেষ অবধি যখন ভালোবাসার মানুষটি আমায় এরূপ কথা শুনিয়ে দূরে সরিয়ে দিল, তখন আমার সত্যিই বেশ একটা মরে যেতে ইচ্ছে করছিল। লোক লজ্জায় মাথা উঁচু করে অপরাধ না করা সত্ত্বেও ভাবা আমার চোখ রেখে আমি মোটেও কথা বলতে পারিনি তখন। সেদিন ফাংশনে থাকা সকল ছাত্রছাত্রী এবং তাদের প্যারেন্টসরা আমায় চরিত্রহীন লম্পট বাজে ছেলে হিসেবে আখ্যায়িত করে কটু কথা শুনিয়েছিল। জানি না কেন সর্বদা দোষীরাই মুক্ত আকাশে উড়ে বেড়ায়, ডানা মেলে সতেজ শ্বাস টেনে বেঁচে রয় ধীর নির্দ্বিধায়। কেন প্রতিবার শুধুই নির্দোষরাই বন্দী হয় অন্ধকার কোনো কারাগারে। আজ প্রায় 15 দিন হতে চলল, কিন্তু বাবা অথবা মা কেউই আর আসেনি আমায় সাথে দেখা বা সাক্ষাৎ করতে। হয়তো তারা সত্যিই অনেক আঘাত পেয়েছেন, মনে ভীষণ কষ্ট, রাগ, ঘৃণা পোষণ করেছেন, তাই বোধ হয় আসছে না। কিন্তু আমি কি করেই বা বুঝাবো, প্রমাণ করবো আমি যে সম্পূর্ণই নির্দোষ, গভীর কোনো ষড়যন্ত্র মুখ্যম শিকার মাত্র, তাছাড়া আর কিছুই নয়। তারপরের দিন সকালে চাচি এসে যখন মুখ ঘুরিয়ে প্রচণ্ড রাগান্বিত কণ্ঠ স্বরে বললেন, তোর কাছ থেকে এটা মোটেও আশা করিনি আমি। সি শাহরিয়ার, তুই সত্যিই এত খারাপ, জঘন্য, সেটা আমার ভাবলেও চোখের কোনো অশ্রু সূত্রপাত ঘটে। আমি নিঃসন্তান, তোকেই আমার নিজের সন্তানের মতো একটা স্নেহ মমতা দিয়ে যত্নে রেখে, সত্যি বলছি আমার ভীষণ ভুল হয়েছিল। মায়ের মতো শাশির মুখে এরূপ গলার কণ্ঠস্বর শুনে তখন আমার হৃদয় যেন ফেটে যাচ্ছিল, অন্তরটা কেঁদে উঠছিল প্রতিনিয়ত। কিন্তু তখনও আমি নিশ্চুপ হয়েই দাঁড়িয়ে রয়েছিলাম। কিন্তু বেশিক্ষণ আর নিশ্চুপ হয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে পারিনি শাশির সম্মুখে। বাধ্য হয়ে যখন শাশিকে চাচার সব কুকীর্তির কথাগুলো উল্লেখ করে বললাম, চাইলে আমি ভার্সিটিতে তখন এসব গলা ফাটিয়ে বলতে পারতাম, কিন্তু বলিনি, শুধু চাচার মান সম্মানের দিকে তাকিয়ে। কারণ যতই হোক সে তো আমার বাবার রক্তের ভাই। পরিশেষে জবাবে শাশিও আমায় ধিক্কার জানিয়ে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে অবিশ্বাস করে চলে গেলেন। এবং এটাও বেশ একটা সোজাসাপটা স্পষ্ট কণ্ঠস্বরেই আমায় বললেন, জেল থেকে ছাড়া পাওয়ার পর যেন আমি আর তাদের বাড়ির দরজার চৌকাঠে না যাই, এমনকি মা বাবার কাছেও যেতে করা নিষেধ বারণ করে দিয়েছেন শাশি। কারণ তারাও আমার এরূপ পাপিষ্ট মুখচ্ছবি আর দেখতে চান না। অতঃপর আজ দীর্ঘ 4 মাস 14 দিন পর জেল থেকে বের হওয়ার পরপরই অন্যত্র কোনো শহরে চলে এসেছি। অবশ্য আসার পূর্বে একবার বাবা মার কাছেও গিয়েছিলাম, তবে মুখ গোমড়া করেই আমাকে আবার ফিরতে হয়। যদিও বা সত্যি তো এটাই, এখনও আমার প্রতি তাদের রাগ আর ঘৃণা সেই রয়েই গিয়েছে। তবে শাশির জন্য খুবই বেশ একটা কষ্টই হচ্ছে আমার। না জানি শাশি কবেই বা চাচার এরূপ পশুরূপখানা সম্বন্ধে জানবেন বা নিজ চোখের দৃষ্টিতে দেখে বিশ্বাস করতে বাধ্য হবেন। টিউশনির জন্য ছাত্রীর বাড়িতে এসে উপস্থিত হয়েছি। অবশ্য এখানে আমাকে টিউশনের সাহায্যেই নিজের ক্ষুধার্ত পেট চালাতে হয় কোনো রকম। তবে আজ আমার ছাত্রী রুহির মা জোর করে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে যখন দূর করে তাড়িয়ে দিলেন আমায়, তখন অবাক আশ্চর্য না হয়ে আর পারলাম না। কারণ তার মতে আমি পড়ানোর ছলে ওনার একমাত্র আদরের মেয়ে রুহির দিকে খারাপ নজরে তাকিয়ে থাকি, যেটা তিনি বেশ কিছুদিন যাবতই লক্ষ্য করেছেন। যাতে আমার ছাত্রী তার মায়ের বিপক্ষে বেশ একটা প্রতিবাদের সৃষ্টি করেছিল, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। জানি না সঠিক রুহির মায়ের হঠাৎ এরূপ আচরণের প্রধান কারণ কি, তবে যার 10 দিন পরে আমার ছাত্রী রুহিকে অপ্রকাশ্যে মুখে কাপড় বেঁধে দলবদ্ধভাবে দর্শন করা হয়, খবরটা আমার কানে আসতে বেশ একটা দেরি হলেও আমাকে গ্রেপ্তার করতে কিন্তু পুলিশের এক মুহূর্তও দেরি হয়নি। কারণস্বরূপ রুহির মাকে যখন পুলিশ জিজ্ঞাসা করেছিলেন কাউকে সন্দেহ হয় কিনা, তখন কিন্তু রুহির মা নির্দ্বিধায় উত্তরে পুলিশকে আমার নামটি সর্বপ্রথম বলেছেন। কারণস্বরূপ রুহির মাকে যখন পুলিশ জিজ্ঞাসা করেছিলেন কাউকে সন্দেহ হয় কিনা, তখন কিন্তু রুহির মা নির্দ্বিধায় উত্তরে পুলিশকে আমার নামটি সর্বপ্রথম বলেছেন। অতঃপর আবারও নতুন কোনো অভিযোগের ভিত্তিতে কিঞ্চিত পরিমাণ অপরাধ না থাকা সত্ত্বেও অন্ধকারে জেলখানায় বন্দী হতে হয় আমায়, যেথায় নেই কোনো আলো কিংবা বাতাস। চারদিকে রয়েছে শুধু খাড়া খাড়া দেয়াল এবং মাথার উপরে সম্পূর্ণ ময়লার দখলে ভাঙ্গা একটি বাতি, যেটা অবশ্য সার্বক্ষণিক নিবু করে, হালকা আলো দেয়। শীতের ঠান্ডা ফ্লো, দুঃখজনক ব্যাপার, শীতকে মোকাবিলা করার জন্য উপস্থিত নেই কোনো সরঞ্জাম। বিচিত্র সব ঘটনা খোদা কেনই প্রতিবার লিখে রাখেন আমার মতো অবাগারই পোড়া কপালে, সঠিক জানি না কখনো সুখের দেখা অথবা সন্ধান কি আমি আদৌ পাবো।
হয়তো সত্যিই পাবো না, কারণ সুখ বলে কোনো কিছুই আমার এই পোড়া কপালে বিধাতা যে লিখে রাখেনি। তাই তো পথান্ত হয়ে প্রতিনিয়ত বোধহয় এভাবেই ঘুরে বেড়াচ্ছি বনে বনে, দিশেহারা আমি। কি থেকে ঠিক কি করব কিছুই বেশ করছে না আমার এই মাথার গহীনে। অদ্ভুত পৃথিবী, অতি অদ্ভুত সব মানুষজন। পারছি না আর বুকের ভেতরে কষ্টের দহনে সর্বদা পড়তে। কত স্বপ্ন দেখেছিলাম, মনে পোষণ করেছিলাম, আর এই তো কয়েকদিন ভার্সিটি জীবন ফিরিয়ে নিজেকে চাকরির পথে অগ্রসর করব। প্রথম বেতনখানা আমি মায়ের হাতে তুলে দিব, বাবাকে নতুন জামা কাপড় কিনে দেব, পথ শিশুদের নিজ হাতে দুবেলা দুমুঠো খাবার তুলে দিব। কিন্তু হলো না আমার সেই ক্ষুদের স্বপ্ন পূরণ। অজানা অদৃশ্য সব কষ্ট আমায় ধীরে ধীরে গ্রাস করার চেষ্টা করছে। না জানি জীবনে কিরূপ ঘৃণার কাজ আমি করেছিলাম, যার ফল স্বরূপ একের পর এক কঠিন পরিস্থিতিতে নিজেকে এভাবে অসহায়দের মতো দেখতে হচ্ছে। পরের দিন সকালটা আমার শুরু হয় মূলত পুলিশের লাঠিচার্জের ভিত্তিতে। গরম কণ্ঠস্বরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল আমায়, বল আর কোন কোন ঝাড়স পাপিষ্ট সন্তান ছিল তোর সাথে। প্রতি উত্তরে তখন আমি অসহায় বেজা কণ্ঠস্বরে বলেছিলাম, আমি সম্পূর্ণই নির্দোষ স্যার। আজ পর্যন্ত কিঞ্চিত অন্যায় আমি আদৌ কারোর সাথে করেছি কিনা তা কিন্তু বেশ সন্দেহের। জানেন স্যার, আমারও একটা মিষ্টি মায়াবী চেহারার অধিকারীর ছোট্ট বোন ছিল, যে রোজ রাতে ঘুমানোর আগে আমায় বলতো, ভাইয়া আমি একদিন অনেক বড় একজন স্বনামধন্য আদালতের বিচারক হতে চাই, তুই আমায় অত দূর পড়াবি তো? তখন আমি বোনের মাথায় হাত বুলিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর প্রয়োগ করে এক প্রকার মজা করেই জবাবে বলতাম, বিচারক হয়ে কি করবি শুনি? তোকে তো বিয়ে দিয়ে দেব বুড়ো লাউয়ের সাথে। লাজুক ভরা মুখে বোন আমার তখন গম্ভীর কণ্ঠস্বরেই বলতো, আমাদের দেশের সৎ বিচারকদের বড়ই অভাব ভাইয়া। যেমন আমাদের থেকে যখন আত্মীয় স্বজনরা দোকার বশীকরণে আসক্ত হয়ে সব ধন সম্পত্তি কেড়ে নিয়েছিল, তখন কিন্তু আমরা কোর্টে মামলা করেছিলাম, কিন্তু ন্যায় বিচার পাইনি। সেদিন মোরা আর একমাত্র কারণ শরীফ আমাদের আত্মীয় স্বজনরা আদালতের বিচারককে স্বয়ং টাকার গন্ধে নেশায় নেশাক্ত করে কিনে নিয়েছিল। টাকা চাইলে সত্যকেও ধামাচাপা দেওয়ার সক্ষমতা রাখে ভাইয়া, সেটা একজন টাকাওয়ালা অসৎ ব্যক্তিও খুব ভালো করে জানে। সেদিনে আমি এক প্রকার নিজেকে শক্তপোক্ত হিসেবে চিহ্নিত করে মনে মনে স্বপ্নের জাল বুনেছিলাম, ভাইয়া আমি এমন একজন সৎ বিচারক হতে চাই, যাকে চাইলেও এ দুনিয়ার কেউই অন্তত টাকা দিয়ে কিনতে পারবে না। জানেন স্যার, তখন আমি বোনকে প্রায় জড়িয়ে ধরে বলতাম, আমার যতই কষ্ট হোক বোন, আমি তোকে একজন শ্রেষ্ঠ বিচারক হওয়ার জন্য কোনো কিছুরই খামতি রাখবো না। কিন্তু কি জানেন স্যার, এসএসসি পরীক্ষা চলাকালীন, মূলত পদার্থবিজ্ঞান পরীক্ষার পর যখন আমার বোন হাসি মাখা মুখখানিতে বাসায় ফিরছিল, তখন কিছু বখাটে লোকজন আমার একমাত্র আদরের বোনটাকে জিম্মি করে কোনো এক অজানা স্থানে নিয়ে গিয়ে 1.5 দিনের মতো বোনকে দর্শন করার পর গলা কেটে কুপিয়ে হত্যা করে তারা, যার পর ফেলে দেওয়া হয় জঙ্গলে নিষ্পাপ বনের শীতল লাশখানি। এমনকি রাস্তার ক্ষুধার্ত কুকুররা পর্যন্ত লোবাতুর জিব্বায় এগিয়ে এসে বোনের নৃশংস মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, যার পরে একজন ভাই অথবা মা বাবার উপরে কি পরিমাণ যন্ত্রণা বেদনা আসর লাগতে পারে সেটা হয়তো আপনি কখনো উপলব্ধি করতে সক্ষম হবেন না স্যার, কারণ এরূপ ঘটনা আপনাদের সাথে হয়নি কখনো। তাই আজও আমার বোনের সর্বনাশের অপরাধীরা খোলামেলা আকাশের নিচে শ্বাস প্রশ্বাস ছেড়ে শান্তিপূর্ণ অবস্থায় বসবাস করছে, যা ভাবলেই আমার বেশ একটা শ্বাসরুদ্ধ হয়। অবশ্য পুলিশ তাদের ধরতে একদমই ব্যর্থ। তাই তো বাধ্য হয়ে শেষমেশ টাকার চাহিদার কাছে পরাজিত হয়ে দীর্ঘদিন যাবৎ বোনের কেসটি কন্টিনিউ করাতে পারিনি। আমরা একসময় অনেক বড়লোক ছিলাম, কিন্তু ভাগ্যের অতি নির্মম পরিহাসের ভিত্তিতে আমাদের অবস্থান অনেকটাই নিচে নেমে যায়। সেই থেকে দর্শনের নাম আমার এই কান নামক বিশেষ যন্ত্র দিয়ে শুনলে শরীর শিউরে ওঠে, বুকের ভেতরে দহনগুলো তুলনামূলকভাবে দ্বিগুণ আকারে রূপ ধারণ করে বেড়ে যায়, ভূমণ্ডলে কাঁপানির সূত্রপাত ঘটে, মাথার গহীনটা আমার তীব্র রাগের সম্পূর্ণটাই ভরাটে পরিণত হয়। আর আপনি বলছেন আমি নিজের ছাত্রীকে দর্শন করার অপরাধটা স্বীকার করে নিয়ে স্বীকারোক্তি পেপারে সাইন করব? বড়ই হাস্যকর ব্যাপার, যেখানে আমি কোনো কিছুই করিনি। আমি নির্দোষ, নিরপরাধ, ট্রাস্ট মি স্যার।
কিন্তু তবুও তারা কেউই আমার কথা বিশ্বাস করেনি। রিমান্ডে নিয়ে গিয়ে প্রচুর টর্চার করার পর যখন তবু আমার মুখখানি থেকে আমি নির্দোষ এছাড়া আর কোনো শব্দ বের হচ্ছিল না, তখন নতুন এক মহিলা পুলিশের আগমন ঘটেছিল, যে মূলত এতদিন ছুটিতে ছিলেন। অবশ্য তাকেই পরবর্তীতে এই কেসটা হ্যান্ডেল করার জন্য দায়িত্ব প্রদান করা হয়। পুলিশদের এই একটা বিরাট সমস্যা, নির্দোষদেরই সর্বদা তারা দোষী মনে করেন এবং অপরাধীদের নির্দোষ। অতঃপর মহিলা পুলিশ অফিসারটি যেদিন সর্বপ্রথম আমায় জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন, তখন আগেই এই প্রশ্নটা করেছিলেন, তোমার জীবনে হয়তো অনেক কষ্ট, তাই না? তখন জবাবে আমি মাথা নাড়িয়ে হাঁ সম্মতি প্রদান করেছিলাম, যার পরপরই তিনি আমায় বেশ কিছু প্রশ্ন করার পর কিছুটা আশ্বাসী সুরে বললেন, জানি না তুমি সত্যি নির্দোষ কিনা, তবে এই ভরসা আমি তোমায় প্রদান করতে পারি, তুমি যদি সত্যি আমাকে সব ট্রুথ কথা বলে থাকো অথবা নির্দোষী হয়ে থাকো, তাহলে আমি তোমার কিঞ্চিত পরিমাণ ক্ষতিও হতে দিব না। সেদিন জানি না কেন আমি তার চোখে চোখ রেখে ভরসা করার মতো আলাদা একটা উৎস খুঁজে পেয়েছিলাম। মন যেন বারবার আমায় বলেছিল, তিনি অবশ্যই আমাকে নিরাশ অথবা হতাশ কিছুই করবেন না। যা সত্যি বলতে আমি অত্যন্ত ভুল কিছু ভাবিনি, যার মাত্র 1 মাসের মাঝেই তিনি আমায় নির্দোষ প্রমাণ করতে এবং মূল আসামিদের ধরতে সক্ষম হয়েছিলেন। এটা বেশ একটা আমি মানতে বাধ্যই বটে। তিনি একজন মেধাবী দক্ষ নারী পুলিশ অফিসার। আজকাল এরূপ নারী পুলিশ অফিসার অনেকটা কমই দেখা যায়। মূলত রুহিদের বাসার কম বয়সী কাজের ছেলেটাই প্রথমত রুহির মাকে আমার সম্বন্ধে ভুলভাল অনেক কিছুই বুঝিয়েছে, যাতে রুহির সাথে খারাপ কিছু হলে সন্দেহের তালিকায় প্রথম নামটা যাতে স্বয়ং আমারই আসে। তার একমাত্র প্রধান কারণ হচ্ছে রুহির দিকে ছেলেটির আগে থেকেই খারাপ নজর ছিল। অবশ্যই পাপিষ্ঠ ছেলেটিই তার সহযোগীদের নিয়ে দলবদ্ধভাবে ইন্টারফেরু আমার ছাত্রী রুহিকে দর্শন করেছে, যার ফলস্বরূপ ছেলেটি এখন পুলিশের তত্ত্বাবধানের 3rd ডিগ্রির সম্মুখীন হচ্ছে। এই নিয়ে রুহির মা আমার কাছে বেশ কয়েকবার ক্ষমাও চেয়েছিলেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আবার রুহিকে পড়াতে যাওয়ার বিশেষ অনুরোধ করেছেন। অবশ্য রুহির মন মানসিকতা এখনও তেমন একটা ভালো নেই। রাতের আকাশে জলে ছাদের আশেপাশে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে রয়েছে আমি। ভালোবাসা সেই মানুষটিকে আজ বেশ একটা মনেই পড়ছে না আমার। তার দেওয়া সেই থাপ্পড় এবং অপমানগুলো কেন যেন আজও আমার চোখের অশ্রুর সূত্রপাত ঘটায়। কি আর করব আমি, নিজের এরূপ করুণ ভাগ্যকে তো মেনে নিতেই হবে। ধৈর্য ধারণ করা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই আমার সম্মুখে। আজ প্রায় কতদিন অতিবাহিত হলো, বাবা মা শাশি অথবা ভালোবাসার মানুষটির সাথে আজও কোনো প্রকার যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি। জানি না তারা এখন কেমন আছে, হয়তো ভালো নেই, তবু সৃষ্টিকর্তার নিকট তাদের জন্য রইল বিশেষ প্রার্থনা। খানিকক্ষণ পূর্বে রুহির মা আমাকে ফোন করে বলেছেন আগামীকাল থেকে রুহিকে আবার আগের মতো পড়াতে আসতে, যার মাত্র কয়েক ঘন্টা পর সেই পুলিশ ম্যাডামের একটা বেশ বড়সড় অ্যাক্সিডেন্ট হয়। গুরুতরভাবে আহত হন তিনি, যার 1 সপ্তাহ পর আমি ওনাকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অবশ্য ওনার সাথে আমার প্রায় সময় মাঝে মধ্যে কথা হতো, বেশ একটা ভালোই সম্পর্ক গড়ে উঠেছিল। অতএব যখন ওনাকে দেখার জন্য আমি হাসপাতালে উপস্থিত হয়েছিলাম, তখন রুহিকা ম্যাডামকে ওনার বেডের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক, আশ্চর্য, হতবাক, হতভম্ব না হয়ে পারলাম না। তখন রুহিকা ম্যাডামকে ওনার বেডের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক, আশ্চর্য, হতভম্ব না হয়ে পারলাম না। এখনো বাহিরে থতমত খেয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। ভেতরে প্রবেশ করার সাহস যেন পাচ্ছি না খুঁজে। আমার এই মনে যে ম্যাডামকে দেখলে বরঞ্চ আমার এই মন পূর্বে সবসময় মূলত শ্রদ্ধা ভক্তিতে মেতে থাকতো, আজ সেই মনই আমার নির্দেশ দিচ্ছে ওনাকে অনেক অনেক ঘৃণা করতে। বুঝতে পারছি না কিছুই আমি। রুহিকা ম্যাডাম কেন তোহফা ম্যাডামের বেডের পাশে দাঁড়িয়ে রয়েছেন? তার সম্পর্কের কিছু হয় না তো? যদি তাই হয় তাহলে এই মুহূর্তে ভেতরে যাওয়াটা আমার জন্য অবশ্য নিরাপদ নয়। রুহিকা ম্যাডাম যদি আমার সম্পর্কে ভুল কিছু বুঝান তাকে। হঠাৎ পেছন থেকে একজন নার্স বেশ একটা উচ্চকণ্ঠ স্বরে আমায় উদ্দেশ্য করে বললেন, এ কি আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে কেন রয়েছেন? কে আপনি? ম্যাডামের কেবিনে অপরিচিত মানুষদের এলাও একদমই নিষিদ্ধ। আপনি কি ওনার পরিচিত কেউ?
কথাগুলো যখন নার্সটি আমায় বলেছিলেন তখন ভেতরে অবস্থানরত রহিকা ম্যাডাম তা কিন্তু বেশ একটা শুনতেই পেয়েছিলেন, তাই বোধহয় আমার দিকেই মূলত এগিয়ে আসছিলেন। কিন্তু তার আগেই আমি দ্রুততার সাথে স্থান ত্যাগ করে নিজের গন্তব্যে চলে এসেছিলাম। ভাগ্যিস রহিকা ম্যাডাম দেখেননি আমায়। তবে আমার এরূপ আচরণ নার্সটির চোখে বেশ খানিক সন্দেহের মনে হয়েছিল। পরের দিন সন্ধ্যায় পরে যখন ছাত্রীকে পড়াতে এসেছিলাম তখন কেন যেন আমার রুহিকে বেশ একটা অদ্ভুত মনে হয়েছিল। ইদানিং তার আচরণগুলো আমার কাছে জানি না সঠিক কেন জানি তেমন একটা সুবিধার বলে মন সম্বোধন করছে না। কিছুদিন আগেও রাস্তায় দেখা হওয়ার সময় হাতে দুটো গোলাপ ফুল ধরিয়ে দিয়ে বলেছিল, স্যার এ নন ক্রোতে। আজও মূলত কোনোই ব্যতিক্রম হলো না। বুঝলাম না এর অর্থ কি। আশ্চর্য হয়ে যখন রুহিকে জিজ্ঞাসা করেছিলাম এসবের মানে কি রুহি, তখন সে হাসতে হাসতে বলল, বুঝে নিন এর মানে কি। জবাবে খানিকটা ক্ষুব্ধ হয়ে বিরক্তিকর কণ্ঠস্বরে আমি বললাম, চুপচাপ পড়ায় মনোযোগী হও রুহি, 2 মাস পর তো পরীক্ষা শুরু হবে তোমার, এভাবে অলসতায় মগ্ন হইও না। জবাবে রুহি আর কিছুই বলল না। খানিকক্ষণ নিজেকে আমার সম্মুখে পড়ার মনোযোগী হিসেবে চিহ্নিত করে হুট করে আচমকা পড়ার টেবিল থেকে উঠে গিয়ে নিজের মাকে ডেকে এনে লজ্জাভরা মুখে রুহি বলল, আম্মু স্যার কিন্তু আজ আমাদের সাথেই রাতের ডিনারটা অবশ্যই করছেন, তাই স্পেশাল কিছু রেডি, বিশেষ করে স্যারের জন্য। হঠাৎ রুহির এরূপ অদ্ভুতমূলক আচরণে আমার বেশ রাগ হচ্ছিল বটে, কিন্তু রুহির মায়ের মুখ ছবির দিকে তাকিয়ে জানি না কেন আর কিছুই বলতে পারলাম না। কারণ রুহির মাও চান আজ যেন আমি তাদের সাথে রাতের ডিনারটুকু করে তবেই বাসায় ফিরি। যদিও বা আজ রুহির বড় ভাই বিদেশ থেকে আসছেন। অতঃপর রাত 9 ঘটিকার রুহির বড় ভাই বাসায় এসেছিলেন, যার মিনিমাম 32 মিনিট পর রুহিদের বাসায় মূলত খাবার দাবারের বিশাল আয়োজন করা হয়। অতএব ডিনারের শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যে হাঁটা সবে মাত্র আরম্ভ করেছিলাম বটে, কিন্তু আচমকাই থেমে যেতে হয় আমায়। অবশ্য পিছন থেকে আরও কারো গলার কণ্ঠস্বরে। অতএব আমার নিকটে এসে জোর করে দুটো গোলাপ ফুল হাতে ধরিয়ে দিয়ে রুহি বলল, স্যার আপনি এত কেয়ারলেস কি করে হতে পারেন? ভালোবেসে ছাত্রী দুটো গোলাপ ফুল দিয়েছে আর আপনি সেগুলো সঙ্গে না নিয়ে এভাবেই তুচ্ছ ভেবে ফেলে আসলেন। জবাব বিরক্তি লুকিয়ে কিছুটা রাগান্বিত হয়ে আমি বললাম, সাধারণ কয়েকটা ফুলের জন্য তুমি এভাবে বাড়ির বাহিরে চলে এলে? ভালোবেসে দেওয়া কোনো কিছুই সাধারণ হতে পারে না, অসাধারণ হয়ে থাকে, বুঝলেন? কারণ আমি নন করতে। একটা কথা বলো তো রুহি, এটা ঠিক মানে কি? তেমন কিছু নয়। যেদিন আপনি জানবেন সেদিন হয়তো আমি থাকবো না। সহি সালামতে বাসায় ফিরবেন, প্রার্থনা রইল। কথাগুলো বলার পরপরই আমাকে তেমন আর কিছুই বলার সুযোগ করে না দিয়ে চলে যায় রুহি। আজকাল কেন যেন রুহির আচরণগুলো আমাকে বেশ একটা বিভ্রান্তিকর শিকার হতে বাধ্য করছে। অতঃপর দিন যত অতিবাহিত হচ্ছে রুহির দিন দিন অদ্ভুত আচরণগুলো আমাকে প্রতিবারই বিভ্রান্তির মধ্যে ফেলছে। অনবরত রুহির বড় ভাইদের জন্য পাত্রী দেখা হচ্ছে। এক প্রকার জোর করে আমাকে তাদের সাথে নিয়ে আসা হয়েছে, কিন্তু সত্যি বলতে এটা মোটেও আশা অথবা কল্পনাও করিনি আমি। আমার ছাত্রী রুহির বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে শেষ পর্যন্ত আমাকে আমার ভালোবাসার মানুষটির বাড়িতেই এভাবে আসতে হবে। ভালোবাসার মানুষটি যখন পাত্রপক্ষের সঙ্গে আমাকে দেখেছিল তখন প্রথমেই জিজ্ঞাসা করেছিল আমি তাদের কি হই। প্রত্যুত্তরে আশ্চর্য হয়ে রুহির মা যখন বলল আমি তাদের মেয়েকে টিউশনি করাই, যার উত্তরে আমার ভালোবাসার মানুষ সীমা অট্টহাসি দিয়ে বলল, আপনাদের মন মানসিকতা কতই না নিচু প্রকৃতির, সেটা অবশ্য স্বয়ং নিজের চোখে পলকেই দেখতে পারছি আমি। যাকে আপনি নিজের মেয়ের টিউশনের স্যার হিসেবে পরিচয় দিলেন সে কি আদৌ কারো ওই স্যার হওয়ার যোগ্য? আমার মতে সে তো কলঙ্ক। সেন্স বলে যদি সত্যি বলতে কিছু রয়েছে আপনাদের, কখনো কি আপনার মেয়েকে যে ব্যক্তি টিউশনি করায় তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন? তার চরিত্র কতটা ঘৃণিত, জঘন্য? যে ছেলে ভার্সিটি অনুষ্ঠিত ফাংশনে প্রিয় একজন শিক্ষিকার বুক থেকে ইচ্ছাকৃতভাবে শাড়ির আঁচল টেনে মাটিতে ফেলে দিতে পারে, সে আপনার মেয়ের টিউশনি স্যার কি করে হতে পারে? না জানি সে আপনার মেয়েকে ঠিক কীরূপ চোখের পলকে দেখে। কথাগুলো বলার পরপরই যখন সীমা আরও কিছু বলতে যাবে ঠিক তার আগে সবাইকে বাকরুদ্ধ করে দিয়ে আমার ছাত্রী রুহি সীমাকে কষে একটা থাপ্পড় দিয়ে বলল,
আমার ছাত্রী রুহি সীমাকে কষে একটা থাপ্পড় দিয়ে বলে, প্লিজ, জাস্ট এনাফ, আর নয়, এবার দয়া করে বন্ধ করুন আপনার এই ঘৃণিত কথাগুলো। আমি স্যারকে যতদিন চিনি সেটুকুর উপর সম্পূর্ণ ডিফেন্ড করে বলছি, আমার স্যার এরূপ ঘৃণিত জঘন্য পাপ কাজ কখনো করতে পারেন না। এটা স্যারের প্রতি আমার দীর্ঘ বিশ্বাস। আর কে আপনি? সাহস কি করে হয় আমার টিউশনির স্যার সম্পর্কে এতটা বাজে কথা বলতে? জবাবে সীমা দমকানোর কণ্ঠস্বর প্রয়োগ করে বলল, তোমার সাহস দেখে সত্যিই আমি বাকরুদ্ধ। আমাদের বাড়িতে এসে স্বয়ং আমাকে সবার সম্মুখে থাপ্পড় মারলে, হাত কি একটু কাঁপলো না? তুমি এই আমাকে সীমা চৌধুরীর গায়ে হাত তুলেছ? তার নিজ বাড়িতে নিজ পরিবারের চোখের দৃষ্টির সন্নিকটে এত পরিমাণ দুঃসাহস কতদিন যাবৎ ছিল তোমার স্যারকে? অন্তত আমার চেয়ে বেশি তুমি শাহরিয়ারকে অর্থাৎ তোমার টিউশনের স্যারকে মোটেও চিনো না, কারণ স্বরূপ এক সময় তোমার এই চরিত্রহীন স্যার আমার ভালোবাসার মানুষ, আমার বয়ফ্রেন্ড ছিল। আমাদের শ্রেণীর নয় সে, তবুও সব বিভেদ মুছে আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তার যোগ্যও ছিল না কোনো দিনই। যে নিজের মায়ের বয়সে শিক্ষিকার বুক থেকে শাড়ির আঁচল টেনে মাটিতে ফেলে দেওয়ার মতো ভয়াবহ অন্যায় কাজ করতে পারে, সে কি সত্যিই আমার মনের গহীনে থাকার যোগ্য ছিল? অবশ্যই নয়। ওকে তো ওর কৃতকর্মের জন্য ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে, জেলও খেটেছে। ছাড়া পাওয়ার পর পরিবার আত্মীয় স্বজন হয়তো কেউই ওর মতো ভাজে ছেলেকে ঠাঁই দেয়নি, তাই বোধ হয় আর সে তোমাদের বাড়িতে টিউশনি করাচ্ছে। কারো সম্বন্ধে সঠিক কিছু না জেনে তাকে ভালো অথবা চরিত্রবান বলে সম্বোধন করার ব্যাপারটা একদমই ভুল, যেটা তুমি করেছ। সীমার এরূপ কথাগুলো শুনে এবার রুহিও যেন বেশ খানিক চমকিত অনুভব করলো, সাথে তার পরিবার তো বটে। চুপচাপ বসে রয়েছি, সবার চোখের দৃষ্টি যেন এই মুহূর্তে আমি কেড়ে নিয়েছি। কেউই আর জানি কোনো চোখের পলক ফেলতে সংকোচ বোধ করছে। সবাই তাকিয়ে রয়েছে আমার এই মুখচ্ছবিটার দিকে। জানি না, আমি মাথার গহীনটাও ফাঁকা আমার। এখন ঠিক কী বলা উচিত আমার? হয়তো সবার মতো রুহি এবং তার পরিবার ভুল বুঝবেন আমায়, হয়তো সেটাই হবে। সুচিন্তিত সুনিশ্চিত আমি জানি না এতক্ষণই বা আমি ছিলাম সেখানে, তবে বেশিক্ষণ আর ওভাবে সবার সম্মুখে মাথা নিচু করে মোটেও এক মুহূর্তের জন্যও পারিনি দাঁড়িয়ে থাকতে। আমি চলে এসেছিলাম, তবে আসার আগে সীমাকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলেছিলাম। সেদিন আমার কোনো অপরাধ ছিল না। আমি রহিকা ম্যাডামের সাথে কোনোই অসভ্যতা আমি করিনি। তিনি আমায় ফাঁসিয়েছিলেন সেদিন। আমাকে ভার্সিটি থেকে বের করে দেওয়ার মূলত ফন্দি আঁটেছিলেন। কেন করেছিলেন সেটা আমি এখন বলতে পারবো না, তবে আমি সত্যিই নিরপরাধ ছিলাম, যেটা তোমার একটু হলেও বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু করোনি। অতঃপর আর জানি না সঠিক তারপরে ঠিক কী হয়েছিল। আজ বেশ কয়েকদিন ধরে রুহিকে টিউশনি করাতে ওর বাসায় যাওয়া হয় না আমার। অবশ্য রুহির মার বেশ কয়েকবার ফোনও করে বলেছিলেন আমায় জরুরি ভিত্তিতে তাদের বাড়িতে আসতে, কিন্তু তবুও যাইনি আমি। কোন মুখ নিয়েই বা আমি যাব? কেন যেন মন বারবার বলছে তারাও পরিশেষে আমার সম্বন্ধে ভুল কিছু বুঝেছেন, হয়তো অপমান করার জন্যই বাড়িতে ডাকছেন। ছোট্ট রুমে বিছানায় বসে বসে চা দিয়ে বাসি রুটি ভিজিয়ে খাচ্ছিলাম, সেই মুহূর্তে কে যেন দরজা করা নাড়ল। হয়তো বাড়িওয়ালা এসেছে। এমনিতেই গত মাসের ভাড়া এখনও দেওয়া হয়নি। নিশ্চিত কথা শোনাতেই এসেছেন আমায়, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। কখনোই ভাবিনি দরজা খুলেই আমি রুহিকে দেখতে পাবো। ওর চোখ মুখে স্পষ্ট রাগের ছাপ। দ্রুততার সাথেই আমার ছোট্ট রুমখানার ভিতরে এসে রাগে দাঁতে কটমট করতে করতে বলল, কি ব্যাপার স্যার? আজ কতদিন হলো আপনি কেন আমায় পড়াতে আসছেন না? মাও তো ফোন করে অনেকবার আপনাকে বাড়িতে আসতে বলেছিলেন। তাহলে কি সমস্যা আপনার? নাকি আমাকে পড়াতে আর আপনার ভালো লাগছে না, তাই বোধ হয় আসছেন না? আচ্ছা, যদি তাই হয় তাহলে ঠিক আছে, আমি আম্মুকে আজই বলে দিব। আপনাকে আর তাহলে কষ্ট করে আমাদের বাড়িতে আসতে হবে না। রুহির কথাগুলো শুনে আমি চুপ করে রইলাম। বলার মতো তেমন কোনোই সাবলীল ভাষা খুঁজে যেন পাচ্ছি না আমি। এমনিতেও রুহির কথাবার্তা স্পষ্টভাবে আমার নিকট ক্ষণে ক্ষণে পরিষ্কার হয়ে যাচ্ছে। সত্যি তারাও হয়তো পরিশেষে ভুল বুঝেছেন আমার সম্বন্ধে। এরূপ চুপ থাকাকে কেন্দ্র করে কিছুক্ষণ রাগী চোখে তাকিয়ে থাকার পর আচমকাই রুহি ফিক করে হেসে দিয়ে বলল,
আমি সুনিশ্চিত আপনি ভয় পেয়েছেন। কি ভেবেছেন আপনি? সবার মতো আমরাও আপনার সম্বন্ধে ভুল কিছু মনে পোষণ করব? মোটেও না। সেদিন আপনার উপর এরূপ জঘন্য অভিযোগ আমরা কেউই বিশ্বাস করিনি। তাই তো আপনি চলে যাওয়ার বেশ কিছু খানিকক্ষণ পর আমরাও চলে এসেছিলাম। তবে একটা বিষয়ে আম্মু কিন্তু খুবই ক্ষুব্ধ। কিছুটা অবাক হয়ে আমি বললাম, কি সেটা? জবাবে বেঞ্চি কেটে রুহি বলল, এই যে এতবার ফোন করে বলার পরেও বাড়িতে আসলেন না যে। ও, তাহলে আসি স্যার, এবং আজ সন্ধ্যার পরে কিন্তু নিশ্চয়ই আসবেন, অবশ্য আমাকে পড়াতে। অতঃপর রুহি আর তেমন কিছুই বলল না। তবে চলে যাওয়ার আগে আজও সে নন ক্রোতে কথাটা বলার পরপরই এক প্রকার রহস্যজনকভাবে হাসল, যার অর্থ বা মানে কিছুই প্রকাশ করল না আজও আমার এই শূন্য মাথায়। একমাত্র সৃষ্টিকর্তাই জানেন ভালো কি মানে এর। তবে এটা ভেবে মনে বেশ একটা তৃপ্তি পাচ্ছিলাম বটে। সবাই ভুল বুঝলে অন্তত তারা আমার সম্বন্ধে ভুল কিছু মনে পোষণ করেননি। অতএব সন্ধ্যার পরে রুহিদের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। অবশ্য আলগা কিছু মিছামিছি আমার উপর রুহির মা রাগ বেড়েছিলেন। পরিশেষে রুহিকে যখন ইংরেজি পড়াচ্ছিলাম তখন হুটহাট বাড়িতে কিছু পুলিশ এসে গুরুতরভাবে আহত হয়ে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ভর্তি থাকা তোহফা ম্যামকে খুন করার অপরাধে আমায় গ্রেফতার করেন। মূলত বেশ কিছুদিন আগে তোহফা ম্যামকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সেখানকার একজন নার্স আমায় সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। হয়তো সেই নার্সটি হবে যার নিকট আমার আচরণ অস্বাভাবিক বলে মনে হয়েছিল সেদিন। অতএব আমাকে থানায় নিয়ে আসা হয়। যার মিনিট পর রুহিকা ম্যাডাম থানায় এসেছিলেন এবং একজন পুলিশের ইঙ্গিতে আমার দিকে তাকানোর পর রাগান্বিত হয়ে নিকটে এসে ঠাটিয়ে আমার গালে থাপ্পড় বসিয়ে দিয়ে সর্বোচ্চ গলার কণ্ঠস্বরে বললেন, তুই তার মানে তুই আমার বাপ মা মরা ভাগ্নিকে হয়েছিস? কেন শাহরিয়ার? সে তোর কিরূপে বা ক্ষতি করেছিল? শিওর আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই তুই আমার আদরের ভাগ্নিটাকে করেছিস? কারণস্বরূপ আমার সাথে ফাংশনে সেদিন অসভ্যতামি করার জন্যই তো তোকে ভার্সিটি থেকে চিরতরে বের করে দেওয়া হয়েছিল। নিচ্ছে সেজন্যই হয়তো আমার উপর রাগে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের আগুনে নেশায় তুই আমার ভাগ্নিকে করেছিস। তবে শুনে রাখ, আমি তোকে ছেড়ে দিব না। এর শেষ দেখেই বরঞ্চ দীর্ঘ নিঃশ্বাস নিব আমি। অফিসার, ওকে একদমই ছাড়বেন না। আমি নিশ্চিত স্বয়ং ওই আমার ভাগ্নিকে করেছে, শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার আগুনে ক্ষুব্ধ হয়ে। রুহিকা ম্যাডামের কথার উত্তরে আমি যখন বললাম এসব মিথ্যে, আমি এমন কিছুই করিনি, তিনি অবশ্য মিথ্যেই বলছেন। তোফা ম্যামকে আমি করিনি, আর যিনি একদিন আমার অনেক বড় একটা উপকার করেছিলেন তাকে আমি কেনই বা হত্যা করব? এতটুকুই খুব জোর সে বলতে পেরেছিলাম ঠিকমতো। তারপর আর কিছুই বলার সুযোগ আমায় দেওয়া হয়নি। এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে জেলের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মুহূর্তে রুহিও থানায় উপস্থিত ছিল। তখন আমি রুহির চোখে কেন যেন জল ছাড়া আর কিছুই দেখতে পাইনি। অতঃপর আজ বেশ কয়েকটা দিন আমার অন্ধকার এই জেলে অতিক্রম হলো। না জানি আর কতদিনই বা আমাকে এভাবে জেলের মতো অন্ধকার একটা স্থানে বন্দি অবস্থায় থাকতে হবে। অবশ্য রুহিকা ম্যাডাম আমার বিরুদ্ধে যেসব প্রমাণের যোগান দিয়েছেন তাতে জেল অথবা ফাঁসি আমার একদমই সুনিশ্চিত। থানার ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই করছে। সেই মুহূর্তে একজন মেয়ে এসে থানায় উপস্থিত হয়। অবশ্য সেটা রুহিই ছিল। জানি না সে কেন এত রাতে থানায় এসেছে, কি কারণ তার। হয়তো আমার সাথে কথা বলতে, কিন্তু তাই বলে এত রাতে? অতঃপর রুহি আমার সম্মুখে এসে যখন বলল, স্যার, আপনি মাথায় কোনো চিন্তার সূত্রপাত ঘটাবেন না প্লিজ। যাই হোক না কেন আমার আপনার উপর সম্পূর্ণই বিশ্বাস আস্থা রয়েছে। আমি নিশ্চিত আপনি নির্দোষ। হয়তো কেউ আপনাকে মূলত ফাঁসানোর চেষ্টা করছেন। আগামীকাল আপনাকে অবশ্য কোর্টে তোলা হবে। একদমই ভয় পাবেন না, পরিস্থিতি যেমনই হোক। কেউ আপনার পাশে না থাকলেও আমাকে ঠিকই আপনার পাশে সার্বক্ষণিক পাবেন। কথাগুলো বলার পরপরই যখন রুহি চলে যাচ্ছিল তখন আমি কান্না চেপে রুহিকে ডেকে বললাম, আমার প্রতি তোমার এত বিশ্বাস কোথা থেকে আসে রুহি? কেন আমার জন্য তুমি এসব করছো? এর পেছনে কি কোনো স্বার্থ আছে তোমার? আচ্ছা, তুমি কি আমায় ভালোবাসো? শত দুঃখের ভিড়ে খানিক মুচকি হাসি খুঁজে নিয়ে রুহি বলল, হ্যাঁ, ধরে নাও তাই। অতঃপর রুহি চলে গেল।
পরের দিন আমাকে কোর্টে তোলা হয়, যেখানে আমার বাবা মা উপস্থিত ছিলেন। তবে রুহিকে না দেখতে পাওয়াকে কেন্দ্র করে আমি কেন যেন তখন সম্পূর্ণই ভেঙে পড়েছিলাম, আস্থা হারিয়ে বসেছিলাম। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, আমি সেদিন নির্দোষ প্রমাণ হয়ে গিয়েছিলাম। এমনকি আসল অপরাধীর মুখোশও সবার সম্মুখে উন্মোচন হয়েছিল। মূলত তোহফা ম্যামকে স্বয়ং রুহিকা ম্যাডামই করেছেন। তার প্রধান কারণ স্বরূপ সম্পত্তি। তোহফা ম্যামের মা বাবা উভয়ই দুষ্কৃতকারীদের হাতে হয়, যার পর বিশাল ধন দৌলতের একমাত্র মালিকিন কিন্তু তোহফা ম্যামই ছিলেন। অবশ্য তোহফা ম্যামকে হত্যা করার পর সমস্ত ধন সম্পত্তি হাতিয়ে নেওয়াটাই ছিল রুহিকা ম্যামের মূল ও মুখ্য উদ্দেশ্য, কিন্তু তাতে তিনি পরিশেষে ব্যর্থই হলেন। অন্যায় পাপ কখনো থাকে না গোপন বা ছাপা, সবার সামনেই উন্মুক্ত হয়েছিল রুহিকা ম্যামের সমস্ত কুকীর্তিগুলো। অতএব রুহিকা ম্যামকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল, তখন আমি রুহিকা ম্যামের উদ্দেশ্যে তাচ্ছিল্যের সাথে বলেছিলাম, সেদিন আপনি আমায় সবার সামনে ছাত্র হিসেবে কলঙ্ক করেছিলেন, তাই না? আজ আমি বলছি আপনি শিক্ষিকা নামের কলঙ্ক। অতএব রহিমা ম্যামকে হাজতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, কারণ খুনের দায়ে এবং আরও বিভিন্ন কুকীর্তির জন্য মূলত তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। অতঃপর মা বাবা আমাকে ঘিরে যেন কান্নায় ভেঙে পড়েন। তাদের এই মুহূর্তে আমি শুধুই সান্ত্বনা প্রদান করছি। তারা ক্ষমাও চাইছেন বটে। কি করব, যতই হোক নিজের বাবা মাই তো, ভুল তো বুঝতেই পারেন। পরিশেষে যখন কোনো এক মাধ্যমে জানতে পারলাম রুহি হাসপাতালে, তখন কোনো কিছু না ভেবে ছুটে গিয়ে উপস্থিত হয়েছিলাম সেখানে। এবং এটাও জানতে পারলাম আমার কেসটির জন্য রুহি যখন নিজের পরিবারের কাছে টাকা চেয়েছিল, তখন রুহির পরিবার কিন্তু স্পষ্টভাবে নিষেধাজ্ঞা করেছিলেন টাকা দিতে। তারা একদমই তখন নারাজ ছিলেন, যার ফলস্বরূপ বাধ্য হয়েই রুহি নিজের একটা কিডনি বিক্রি করে ভালো একজন উকিল ঠিক করেছিল, যার ভিত্তিতে আজ আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। রুহির আশেপাশে তার পরিবারের সবাই বসে রয়েছে, তারা কাঁদছে, ক্ষমাও চাইছেন অনবরত, কিন্তু তাদের সাথে কোনোই কথা বলছে না রুহি। চুপচাপ সে। অতএব আমাকে দেখা মাত্রই সবার সামনে জড়িয়ে ধরতে একটু পিছুপা হয়নি রুহি। এতে সবাই একটু চমকে গিয়েছিল। তবে পরবর্তীতে ব্যাপারটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যায় সবার নিকট। পরিশেষে 5 মাস পর রুহির আবার অপারেশন করা হয়, মূলত যার প্রধান উদ্দেশ্য ছিল দ্বিতীয় কিডনিটা বসানো, যার কয়েকটা দিন পর রুহি আর আমার বিয়ের ব্যাপারটা ফাইনাল করার হয়। আবার আগের মতো সব কিছুই যেন ঠিক হতে আরম্ভ শুরু করে। চাচার সেই কবেই জেল হয়েছে। অবশ্য চাচি পুলিশের হাতে চাচাকে তুলে দিয়েছিলেন। চাচা জেলে যাওয়ার বেশ কয়েকদিন পরপরই তার তত্ত্বাবধানে থাকা আমাদের কিছু ধন সম্পত্তি ফিরে পেতে সক্ষম হয়েছিলাম, যেগুলো মূলত চাচা আমাদের থেকে ঠকিয়ে প্রতারণা করে দখল করে নিয়েছিলেন। বিয়ে 6 দিন পূর্বে আমি আর রুহি পার্কে বসে বসে ফুচকা খাচ্ছিলাম। সেই মুহূর্তে আচমকা কোথা থেকে যেন সীমা এসে আমার উদ্দেশ্যে বলল, প্লিজ শাহরিয়ার, ক্ষমা করো আমায়, আমি ভুল ছিলাম। তোমাকে সেদিন অবিশ্বাস করেছিলাম, এতে আমি ক্ষমা প্রার্থী। ভালোবাসায় ভুল বুঝাবুঝি থাকতেই পারে, কিন্তু তাই বলে আমাকে রেখে তুমি এই ধর্ষিতা বাজে চরিত্রহীন মেয়েকে বিয়ে করতে পারো না মোটেই। তুমি হিনা যে আমি বেঁচে রইতে পারবো না। হঠাৎ সীমার এরূপ কথা শুনে উত্তরে মুচকি হেসে আমি বললাম, আমি একজন দূষিত মেয়েকে বিয়ে করতে রাজি, কিন্তু তবু তোমার মতো এক ফাঁপি নারীকে বিয়ে করতে মোটেও রাজি নই, যে নিজের ইচ্ছেতেই দর্শিত হয়। সেদিন ভার্সিটিতে অনুষ্ঠিত ফাংশনে রহিকা ম্যাডামের নাটক অভিনয়গুলো কেউ না দেখলেও তুমি কিন্তু ঠিকই দেখেছিলে। তবুও সেদিন চুপ ছিলে, না দেখার অভিনয় করেছিলে। সত্যি জানা সত্ত্বেও সেদিন তুমি আমাকে পাশে এসে দাঁড়াওনি, একটুও সাপোর্ট করনি, বরং লাঞ্ছনা অপমান করেছিলে। কিন্তু কেন বলো তো সীমা? আমার ভালোবাসা নিখুঁত ছিল, বরঞ্চ তোমার ভালোবাসায় খুঁত ছিল। তাই বোধ হয় আমি বাদে তোমার অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল, যার সাথে রাতে যেখানে সেখানে ঘুরে বেড়াতে, এমনকি রুম ডেটে আবাসিক হোটেলেও পর্যন্ত যেতে একটু দ্বিধা বোধ করতে না, পিছু পাও হতে না। অবশ্য তোমার মতো বড় লোকের বিগতে যাওয়া মেয়ের নিকট এটা সম্পূর্ণই স্বাভাবিক পর্যায়ের মধ্যে পড়ে, তাই না সীমা? আমার কথাগুলো শুনে সীমা হকচকিয়ে উঠল, কিন্তু তেমন কিছুই বলল না। অতএব আমি আবার বললাম, নিশ্চয় ভাবছো আমি কী করে এসব জানলাম? সেটাই তো রহস্য। হয়তো এসব জানতে আমার বেশ খানিক দেরি হয়েছে, তবে যেভাবে যেমনই
হোক আমি জেনেছি। কাউকে চরিত্রহীন বলার পূর্বে নিজের দিকে তাকাও সীমা। চরিত্রহীন রুহি নয়, সত্যি বলতে চরিত্রহীন তো তুমি সীমা। আমার আজকাল ভাবতেও ঘৃণা লাগে, তোমার মতো একটা দুচ্চরিত্রা মেয়েকে আমি একসময় আমার মনের গহিনীর রানী ঘোষণা করেছিলাম। যে উপাধির যোগ্য তুমি, সত্যি তো এটাই প্রকৃতপক্ষে তুমি ছিলে না। অতঃপর আর তেমন কিছুই বললাম না, চাইলেও অনেক কিছুই বলা যায়। তবুও রুহিকে নিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি দুজন, হঠাৎ থেমে গেলাম আমি এবং বললাম, আচ্ছা রুহি, এই নন ক্রোতে এর অর্থ কি ঠিক ঠিক কি? জবাবে রুহি হাস্যোজ্জ্বল গলার কণ্ঠস্বরে বলল, এটা মারমা উপজাতিদের একটা ভাষা, মূলত যার অর্থ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ গো, শরম করতো তো, তাই এই প্রক্রিয়া অবলম্বন করিয়া তোমাকে আমি রোজ ভালোবাসি বলতাম। বুঝলাম আর বোকা হবো বল। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।